দেশে ফিরতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পথে তারেক রহমান। বাংলাদেশ সময় রাত 12:15টায় ছাড়বে ফ্লাইট। রাজস্বিক গণসংবর্ধনায় প্রস্তুত বিএনপি। পথে পথে ঢাকামুখী মানুষের ঢল। বগুড়া থেকে প্রায় লক্ষাধিক নেতাকর্মী আমরা ঢাকায় আগমন করছি। এই দেশের অবস্থা সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই তাকে অভ্যর্থনা জানার জন্য ঢাকার পথে অভিমুখে তারা রওনা হয়ে গেছে। তারেক রহমানের 3 দিনের কর্মসূচি প্রকাশ বিএনপির। দলের চাহিদা অনুযায়ী সব ধরনের নিরাপত্তা সহায়তা দিচ্ছে সরকার। বিমানবন্দর থেকে 300 ফিট রাস্তার অভ্যর্থনা স্থল, সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া, এবার কেয়ার হাসপাতাল। তার যে প্রয়োজনীয় যে সিকিউরিটি, আমাদের তরফ থেকে সর্বোচ্চ এফার্ট আছে ভালো সিকিউরিটি দেওয়ার। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শরিকদের আরও 9 আসন ছাড়ল বিএনপি। ব্রাহ্মণবাড়িয়ায় সাকি, পটুয়াখালীতে নূর। দলটিতে যোগ দিলেন ববি হাজ্জাজ। লড়বেন ঢাকা 13 আসনে। দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জামায়াতের। ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরামর্শ। সময় মতো নির্বাচন হবে কিনা শঙ্কা এনসিপির। এসির সক্ষমতা নিয়ে প্রশ্ন। বলছে বিদেশি বিনিয়োগ রাজনৈতিক অস্থিতিশীলতায় কারণ, বলছে বিডা। সুদিন ফিরতে অপেক্ষা করতে হবে আরও অন্তত 2 বছর। ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের তাগিদ। এবং বড়দিন উপলক্ষে রাজধানী সহ সারা দেশে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেজেছে ক্রিসমাস ট্রি। গির্জায় গির্জায় বর্ণিল আলোকসজ্জা। 5 তারকা হোটেলেও নানা আয়োজন। দেশে ফিরতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পথে তারেক রহমান। বাংলাদেশ সময় রাত 12:15টায় ছাড়বে তার ফ্লাইট। তারেক রহমান বাংলাদেশ বিমানের BG-202 ফ্লাইটে সিলেট হয়ে ঢাকায় ফিরছেন। বোয়িং উড়োজাহাজে পরিচালিত এই ফ্লাইট আগামীকাল সকাল 9:55 সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। সেখানে 1 ঘন্টার গ্রাউন্ড টার্নারাউন্ড শেষে সকাল 10:55 ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে 11:55 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সূচি নির্ধারিত রয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে আশা করতেছি লিডার বিমানবন্দরে পৌঁছবেন। ওনার সফরসঙ্গী হচ্ছেন যারা এই ফ্লাইটের মধ্যে যারা আছেন সবাই হচ্ছে ওনার সফরসঙ্গী। বিশেষ করে ওনার সাথে ওনার ফ্যামিলি মেম্বার আছেন, আর বাকি যাই আছেন সবাই সফরসঙ্গী। প্রায় 1.5 যুগ পর রাজস্বিক প্রত্যাবর্তন ঘটছে তারেক রহমানের। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নজিরবিহীন গণসংবর্ধনার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। ঐতিহাসিক সেই ক্ষণের সাক্ষী হতে পথে পথে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে। আগের দিনই কর্মী সমর্থকে ভরে উঠেছে রাজধানীর জুলাই 36 এক্সপ্রেসওয়ে এলাকা। সেখানে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রস্তুত গণসংবর্ধনা মঞ্চ। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে 300 ফিট এলাকা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপিতে বইছে উৎসবের জোয়ার। তারেক রহমানকে বরণ করে নিতে এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জুলাই 36 এক্সপ্রেসওয়ে এলাকায় দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও জড়ো হয়েছেন। ইতিহাসের সাক্ষী হওয়ার ইচ্ছা তাদের। এই দেশের মানুষ ওনার জন্য খুবই আগ্রহ নিয়ে এসেছেন। বাংলাদেশে যে অস্থিতিশীল একটা পরিবেশ বিরাজমান, তারেক রহমান ছাড়া আর কেউ এটা কন্ট্রোল করতে পারবে না। বাংলাদেশ হাসছে, তারেক রহমান আসছে। সভাস্থলে দলীয় পতাকা ও প্রতীক এবং জাতীয় পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন নেতাকর্মীরা। বলছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপস্থিতি আগামী নির্বাচনে বিএনপিকে পৌঁছে দেবে বিজয়ের বন্দরে। 100 বছর পরে আমরা আমাদের নেতাকে পাবো, আমরা সবাই উজ্জীবিত। আমাদের প্রিয় নেতা যদি আমাদের মাঝখানে ফিরে আসেন তাহলে নির্বাচনের গতিশীলতা বেড়ে যাবে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দীর্ঘ 17 বছরের অপেক্ষার অবসান হবে বিএনপি নেতাকর্মীদের। প্রস্তুত মঞ্চ, প্রস্তুত নেতাকর্মীরা যারা তীর্থের কাকের মতো অপেক্ষা করেছেন দীর্ঘ 17টি বছর। আগামীকালকে তারেক রহমানের আগমন উপলক্ষে তাদের এই উৎসব উদ্দীপনা
সব কিছু ছাপিয়ে তারেক রহমানের বক্তব্য তাদেরকে আরও একটি বিষয় জানান দিবে, সেটি হচ্ছে বিএনপির ঐক্য। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর জুলাই 36 এক্সপ্রেসওয়েতে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ এবং বরিশাল নদীবন্দরে আছেন অপূর্ব অপু। প্রথমেই যাচ্ছি মুরসালিনের কাছে। মুরসালিন, 17 বছর নির্বাসিত জীবন পার করার পর আগামীকাল অর্থাৎ রাত পেরোলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফিরছেন এবং জুলাই 36 এক্সপ্রেসওয়েতে তাকে সংবর্ধনা জানানোর জন্য যে প্রস্তুতিটি চলছে সেটি কিন্তু বলা চলে যে প্রায় সম্পন্ন। এখানে যে মঞ্চটি রয়েছে সেটি কিন্তু পুরোপুরিভাবেই প্রস্তুত রয়েছেন। শেষবারের মতো, শেষ মুহূর্তের মতো যেই নিরাপত্তা ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আশপাশে যে নেতাকর্মীরা যেখানে জড়ো হবেন, সমবেত হবেন সড়কগুলোতে, সেখানেও কিন্তু বিভিন্ন পয়েন্টে সার্বিকভাবে যে প্রস্তুতির কাজ সেটি কিন্তু চলছে এবং এই জায়গাটিতে দেখা গিয়েছে যে গেল বেশ কিছুদিন যাবৎ কিন্তু নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং উদ্দীপনায় বেশ জমজমাট ছিল এবং আজ যেহেতু একেবারেই শেষ মুহূর্ত, রাত পেরোলে আগামীকাল সকাল দুপুরের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসবেন, তাকে স্বাগত জানাতে মূলত এত প্রচণ্ড শীতের মধ্যেও কিন্তু নেতাকর্মীরা এই জায়গাটিতে অবস্থান করছে। বিএনপির পক্ষ থেকে গিয়ে এই যেই বিমানবন্দরে অবতরণের পর এভারকেয়ার হাসপাতালে যাওয়া এবং জুলাই 36 এক্সপ্রেসওয়েতে যেই সংবর্ধনার আয়োজন এবং সার্বিকভাবে এই পুরো এলাকাটি জুড়ে যেই যান চলাচল বা অন্যান্য যা কিছু ব্যবস্থাপনা রয়েছে সব কিছুর জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে এবং বিশেষ করে বিমানবন্দর দিয়ে যারা বিদেশগামী যাত্রী যাবেন, যারা বাংলাদেশে আসবেন, তাদের প্রত্যেককেই সুশৃঙ্খলভাবে বা যতটুকু সম্ভব সুবিধা দিয়ে আসলে বিমানবন্দর ত্যাগ করে দেওয়ারও ব্যবস্থা নেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। ছাড়াও ট্রাফিক সহ, মেডিকেল সহ নানামুখী কার্যক্রম মূলত এই জুলাই 36 এক্সপ্রেসওয়ের এই সংবর্ধনা স্থলকে কেন্দ্র করে সব ধরনের ব্যবস্থাগুলো এই বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং নেতাকর্মীরা বলা চলে যে আজ মূলত দিনভরই তারা এখানে উপস্থিত ছিলেন এবং এখনও কিন্তু এই কনকনে শীতের মধ্যে তারা কিন্তু অবস্থান করছেন। আমরা নদী পথে ঢাকায় যারা আসছেন সেই খবর জানতে বরিশালের সহকর্মী অপূর্ব অপুর কাছ থেকে জেনে নিতে চাই। বরিশাল নদীবন্দর আজকে অন্যরকম এক আবহাওয়া তৈরি হয়েছে। এই মুহূর্তে বরিশাল নদীবন্দরে বিএনপির এবং তাদের সহযোগী অঙ্গ সংগঠনগুলো নেতাকর্মীদের পদচারণায় মুখর রয়েছে, স্লোগানে স্লোগানে মুখর রেখেছে গোটা এই টার্মিনাল চত্বর। এই মুহূর্তে তারা অবস্থান নিয়েছে বরিশাল নদীবন্দরে। কিছুক্ষণ বাদে এখান থেকে লঞ্চ ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। বরিশাল নদীবন্দর থেকে চারটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এরা সবাই আগামীকালকে তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন যে আয়োজন করা হয়েছে ঢাকায়, রাজধানী ঢাকায়, সেই ঢাকার আয়োজনে যোগ দেবার জন্যই এখানে বিপুল সংখ্যক নেতাকর্মীরা তারা জড়ো হয়েছেন। রাত 11টা নাগাদ, সাধারণত 8:30 থেকে রাত 9টার ভিতরে লঞ্চগুলো ছেড়ে যায়, তবে আজকে কিছুটা পরে অর্থাৎ 10টার পর লঞ্চ ছাড়বে বলে জানানো হয়েছে। বরিশাল নদীবন্দর থেকে 4টি এবং বরিশাল বিভাগের অন্যান্য 6 জেলা থেকে মোট 27টি লঞ্চ ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। তারা সবাই তাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর পর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের তারা স্মরণীয় করে রাখতেই আজকে তারা ঢাকার উদ্দেশ্যে তারা এখান থেকে যাবে। তারা বলছেন, বিএনপির নেতাকর্মীরা বলছেন তাদের আগামীকালকে 25শে ডিসেম্বর দিনটিকে তারা স্মরণীয় করে রাখতে চায়। তারা বিশ্বে তারা রেকর্ড করতে চায় যে তাদের নেতা বাংলাদেশে ফিরে আসেন দীর্ঘ বছর পর, দীর্ঘ 17 বছর পর। দিনটিকে তারা বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের কাছে অনন্য জায়গায় পৌঁছে নেবার জন্যই তারা দক্ষিণ অঞ্চল থেকে টার্গেট নিয়েছে 5 লক্ষ নেতাকর্মী তারা ঢাকার উদ্দেশ্যে যাবেন। সেজন্যই গেল কয়েকদিন পর্যন্ত দফায় দফায় তারা বৈঠক করেছেন, প্রস্তুতি করেছেন এবং আজকে এক এক করে বিকেল থেকে দেখছে যে সড়ক পথে কেউ বাসে, আর রাতের বেলাতে এখন নৌপথ অর্থাৎ লঞ্চে করে ঢাকার উদ্দেশ্যে তারা রওনা হবেন। যে 4টি যে লঞ্চ রয়েছে প্রত্যেকটি লঞ্চই কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে নেতাকর্মীদের পদচারণায় এবং নেতাকর্মীরা তাদের মধ্যে দেখছি যে একটা চোখে মুখে উৎসবের যে ছাপ সেটি কিন্তু একদম স্পষ্ট। লঞ্চগুলোতে তারা আলাদাভাবে রান্নাবান্নার আয়োজন করা হয়েছে, সেখানে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে এবং নেতাকর্মীরা বলছেন যে
আজকের এই আয়োজনটিকে ঘিরে তারা দীর্ঘদিন পর্যন্তই অপেক্ষা করছিল এবং আগামীকালকে তাদের যে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিনটিকে তারা কালকে তারেক রহমান যে তার নেতাকর্মীদের উদ্দেশ্যে যে ভাষণ দেবে, যে বার্তা দেবে, সেই বার্তাটি নিয়ে স্ব এলাকায় গিয়ে গণমানুষের সাথে মিশে যাবে এই বিএনপি নেতাকর্মীরা। তো আমার কাছে রাত 9টা পর্যন্ত বরিশাল নদীবন্দর থেকে সবশেষে এতটুকুই খবর ছিল। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে দেশের নানা প্রান্ত থেকে যেমন লোকজন ঢাকায় আসছেন, বরিশাল থেকেও আসছেন, সেই খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী অপূর্ব অপু এবং 36 জুলাই এক্সপ্রেসওয়ে থেকে মুরসালিন জুনায়েদ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী সানবীর রুপল। যাচ্ছি তার কাছে। রুপল, আগামীকাল তারেক রহমান দেশে ফিরছেন 17 বছর পর। তিনি এরই মধ্যে হিথ্রো বিমানবন্দরের পথে রয়েছেন। তো এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানতে চাই। আপনি যেমন বললেন যে 17 বছর পরে স্বদেশ প্রত্যাবর্তন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি এরই মধ্যে হিথ্রো বিমানবন্দরের পথে রয়েছেন এবং হিথ্রো বিমানবন্দরে তার সঙ্গে আরও তার পরিবারের সদস্য, তার স্ত্রী জুবাইদা রহমান এবং তার কন্যা জাইবা রহমান তিনি আছেন একই সঙ্গে এবং তারা মধ্যরাতে রাত 12টার দিকের ফ্লাইটে উঠবেন এবং একটি ট্রানজিট শেষে আগামীকালকে সকাল 11:30 অর্থাৎ 11:45 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে। তো এর মধ্যে তার সেই প্রস্তুতি, যেমন তিনি সেখান থেকে আসছেন এবং দেশেও কিন্তু প্রস্তুতি চলছে। আপনি একটু আগে আমাদের সহকর্মীদের মাধ্যমে সারা দেশের খবর জানাচ্ছিলেন। আমিও বলতে চাই যে গণসংবর্ধনা মঞ্চ এর মধ্যে প্রস্তুত করা হয়েছে 36 জুলাই এক্সপ্রেসওয়েতে এবং সেই মঞ্চ প্রস্তুত করার আগে থেকেই, গতকালকে থেকেই কিন্তু নেতাকর্মীদের ভিড় এবং আজকে সারা দেশ থেকে, আমি নিজেও সেখানে ছিলাম সারাদিন এবং দিনভর দেখেছি যে সকালবেলায় সেই সুদূর রাঙ্গামাটি, কোথায় ভোলা এবং কোথায় টাঙ্গাইল বা পঞ্চগড়, সেসব জায়গা থেকে তাদের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন, প্রত্যন্ত এলাকা থেকে। হ্যাঁ, প্রত্যন্ত এলাকা থেকে এবং যারা ভিড় এড়াতে আগেভাগে এসেছেন এবং পাশাপাশি আগামীকালকে সকাল পর্যন্ত এবং তারা আসতে থাকবেন এবং স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকামুখী যাত্রীর চাপ একটু আগে আমরা বলছিলাম এবং এই চাপটি কালকে সকাল পর্যন্ত অব্যাহত থাকবে এবং কালকে সকালে যখন তারেক রহমান নামবেন এবং তাকে ঘিরে রাস্তার দুপাশে, বিমানবন্দরের দুপাশে নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানানোর জন্য দুপাশে দাঁড়িয়ে থাকবেন এবং তিনি সেখান থেকে গণসংবর্ধনা অনুষ্ঠানে সেখানে যোগ দেবেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন এবং এই বক্তব্য দেওয়ার পাশাপাশি আগামী 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি এবং বিএনপি 3 দিনের কর্মসূচির মধ্যে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত, আছে তারেক রহমানের অসুস্থ মা বেগম খালেদা জিয়া, তাকে দেখতে যাবেন এবং তারপর দিন অর্থাৎ শনিবার দিন তিনি ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশন অফিসে যাবেন এবং নির্বাচন কমিশন অফিসে যাওয়ার সেই দিনটি আবার তিনি শহীদ ওসমান হাদি তার কবর জিয়ারত করতে যাবেন। তো এরকম 3 দিনের কর্মসূচি নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, দেখে নেব সেই প্রতিবেদনটি। প্রায় 1.5 যুগ পর দেশের মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই গুলশান অফিসে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে দলের ব্রিফিং। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানালেন, 25 তারিখ বিমানবন্দর থেকে রাজধানীর 300 ফিটে গণসংবর্ধনায় যোগ দিয়ে দেশবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ দেবেন তারেক রহমান। এরপর এভারকেয়ারে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তিনি। সেখান থেকে ফিরবেন গুলশানের বাসভবনে। আমাদের প্রথম দিনের অনুষ্ঠান বিমানবন্দর থেকে 300 ফিট রাস্তার অভ্যর্থনাস্থল, সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এভারকেয়ার হাসপাতাল থেকে তিনি সরাসরি বাসভবনে চলে আসবেন। শুক্রবার বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন। 27 তারিখে এনআইডি কার্ড এবং ভোটার হওয়ার সমস্ত কাজগুলো সেদিন করবেন। এরপরে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তার জন্য এসএসএফ এর আবেদন করা হয়নি জানিয়ে তার সিকিউরিটি ফোর্স প্রধান জানান, তারেক রহমানের নিরাপত্তায় সব ধরনের সহযোগিতা করছে সরকার। আমাদের জানা মতে যতটুকু নিরাপত্তা থ্রেট আছে তার চেয়ে অনেক শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা আমরা সৃষ্টি করতে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি আগে সিলেটে পৌঁছবে, তাই সেখানে দলীয় কর্মীদের ভিড় না করার নির্দেশনা দেন তিনি। সিলেট জেলার কোনো নেতৃবৃন্দ কেউ
অহেতুক বিমানবন্দরে ভিড় করবেন না। এদিকে তারেক রহমানের গুলশানের বাসভবন প্রায় 95% প্রস্তুত। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় রয়েছে গুলশান এভিনিউয়ের 196 নম্বরের এই বাড়িটি। এমনটা জানিয়েছেন মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। বাড়ি দুটোই প্রস্তুত আছে, এখন তারা যেখানে উঠতে চান সেখানে উঠতে পারবেন। বৃহস্পতিবার সকাল 11:50 ঢাকায় অবতরণ করবেন তারেক রহমান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। রুদ্র, প্রতিবেদনটা দেখলাম আমরা। আপনি যেমনটা বলছিলেন যে 3 দিনের কর্মসূচির মধ্যে রয়েছে, তিনি দেশে ফিরবেন, তারপর সংবর্ধনা শেষে এভার কেয়ারে যাবেন তিনি তার মাকে দেখতে, এবং তারপরের যে কার্যক্রমগুলো সেটা সম্পর্কে জানতে চাই যে তারেক জিয়া এখনো ভোটার নন, তার জাতীয় পরিচয়পত্র নেই, সে বিষয়টা কিভাবে সমাধান হবে? তারেক রহমান জাতীয় পরিচয়পত্র এখনো নেননি এবং সেই পরিচয়পত্রটি আসলে নেওয়া খুব বেশি জটিল কিছু না, কারণ নির্বাচন কমিশনে তিনি আবেদন করবেন। আবেদন করলে তাকে বিশেষ সুবিধা, যেহেতু তিনি বিশিষ্ট নাগরিক এবং বিশিষ্ট নাগরিক হিসেবেই তাকে খুব দ্রুতই হয়তো 2-1 দিনের মধ্যেই তিনি ভোটার হতে পারবেন। এবং আরেকটি বিষয়ে আপনি বলছিলেন যে সংশয় আছে যে হচ্ছে কি তার যে পাসপোর্ট কি তিনি দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা, এর মধ্যে বিএনপির পক্ষ থেকে কিন্তু সেটাও পরিষ্কার করে বলা হয়েছে যে তিনি দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেননি, অর্থাৎ তিনি রাজনৈতিক আশ্রয় ছিলেন লন্ডনে এবং সেখানে তিনি যখন ট্রাভেল পাস নিয়ে বা দেশে যখন প্রত্যাবর্তন করবেন এবং দেশে প্রত্যাবর্তন করার মাধ্যমেই তিনি তার সেই যে যাকে বলা হচ্ছে যে রাজনৈতিক আশ্রয় যেটি, সেটি রাজনৈতিক আশ্রয়টি আর থাকবে না এবং তিনি দেশেই। আরেকটা বিষয় একটু বলবেন, নির্বাচন যেহেতু এখন নির্বাচনী পরিবেশ, নির্বাচনকে ঘিরে তারেক রহমানের পরবর্তী কার্যক্রমগুলো কেমন হতে পারে সে বিষয়ে কিছু জেনেছি। এর মধ্যে 3 দিনের কর্মসূচিটি আরেকবার একটু দেখে আসি যে 3 দিনের কর্মসূচিগুলো আছে। বৃহস্পতিবার দিন তিনি মাকে দেখতে যাবেন এভার কেয়ার হাসপাতালে, শুক্রবার দিন জিয়াউর রহমানের কবর জিয়ারত এবং আমি জানতে চাচ্ছিলাম দেশব্যাপী প্রচারণার যে বিষয়টা আমি আসছি, সেক্ষেত্রে আপনি এনআইডির কথা বলছিলেন এবং এনআইডির এই কার্যক্রমটি শেষ হওয়ার পরেই তিনি নির্বাচনী প্রচারণায় নামবেন এবং নির্বাচনের প্রচারণায় তিনি এর মধ্যে বিএনপির পক্ষ থেকে আমরা গত 2 দিন আগেও বলতে শুনেছি যে তিনি দেশের বিভিন্ন জায়গায় যাবেন নির্বাচনের প্রচারণার জন্য। রূপল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী সানবীর রূপলের কাছ থেকে জানছিলাম তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং পরবর্তী কার্যক্রমগুলো সম্পর্কে। যাচ্ছি অন্য খবরে। তারেক রহমানের 3 দিনের কর্মসূচি প্রকাশ করেছে বিএনপি। কাল গণসংবর্ধনায় যোগদান শেষে মাকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। পরদিন জুমার নামাজের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। শনিবার নির্বাচন কমিশনে এনআইডি কার্যক্রম শেষ করে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। হাসপাতালের বিছানায় শুয়ে আছেন সন্তান, নির্যাতিত অসুস্থ সেই ছেলের পাশে অসহায় মা। 2008 সালের তখনকার এই দৃশ্য কাঁদিয়েছে কোটি মানুষের হৃদয়কে। 2024 সালে আবারও 16 বছর পর তাদেরই এমন আলিঙ্গন নাড়িয়ে দিয়েছিল পুরো দেশকে। মাঝের সময়টা সুখকর ছিল না মা ছেলে কিংবা পুরো বাংলাদেশের। 1.5 যুগের অপশাসন যেন এক জগদ্দল পাথর চেপেছিল সবুজ শ্যামল এই বাংলার বুকে। অনেক মা এখনো জানেনই না তার সন্তান বেঁচে আছে না মারা গেছে। বিগত 16 বছরের আওয়ামী লীগের শাসনামলে বিরোধী দল ও মত দমনে রাষ্ট্রযন্ত্রের নগ্ন ব্যবহার, সরকার প্রধানের রোষানলে আর মতের অমিল হলেই নেমে আসতো ভয়াবহ নির্যাতন। আর সেই ফ্যাসিজমের নির্যাতন নিপীড়নের শিকার তারেক রহমানও 17 বছর ছিলেন নির্বাসনে। পিতৃহারা সন্তান এতগুলো বছরও কাটিয়েছেন মা ও পরিবার ছাড়া। শুধু স্ত্রী ও এক সন্তান নিয়ে যুক্তরাজ্যের লন্ডনে পার করেছেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো। 1.5 যুগের এই সময়টাতে বাবার হাতে গড়া দল বিএনপির কাণ্ডারি হয়ে উঠেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। 111-এর সেনা সমর্থিত সরকারের নির্যাতনে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর মা বেগম জিয়ার অনুরোধে কাস্টডি থেকে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য 2008 সালের 11 সেপ্টেম্বর দেশ ছাড়েন তারেক রহমান। সে বছরের ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তার দেশে ফেরার পথ অনেকটা বন্ধ হয়ে যায়।
একের পর এক মামলায় জর্জরিত তারেক রহমানের ফেরা হয়নি আর। নির্বাসিত এই সময়ে একেবারে মাঠ পর্যায় থেকে নেতাকর্মীদের নির্দেশনা ও পরামর্শ দিয়ে যান জিয়া পরিবারের এই সন্তান। এ কারণে তৎকালীন আওয়ামী লীগ সরকারের রোষানলে সংবাদ ও সামাজিক যোগাযোগ সহ সব মাধ্যমে তার বক্তব্য প্রচারে আসে নিষেধাজ্ঞা। এরপরেও থেমে থাকেননি তারেক রহমান। 2008 সালে মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করা হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান তারেক রহমান। এরপরেই আরও জোরে সোরে বিএনপিকে এগিয়ে নিয়ে যান তিনি। 2024 সালের জুলাইয়ের আন্দোলনে দলীয় কর্মী ছাড়াও যুগপৎ শরিক এবং ছাত্র জনতা সহ সকল শ্রেণী পেশার মানুষকে এক করে সরকার পতনের আন্দোলনে অন্যান্যদের মতো নেতৃত্ব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অবশেষে গণ অভ্যুত্থানে পতন হয় 15.5 বছর ক্ষমতা আঁকড়ে থাকা আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান দলটির সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেকে তারেক রহমানকে সরকার পতনের মাস্টারমাইন্ড বলে আখ্যা দিলেও তিনি এই বিশেষণকে ছেড়ে দেন জনগণের ওপর। বলেন, বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষ শেখ হাসিনার পতনের আন্দোলনের মাস্টারমাইন্ড। নির্বাচন কমিশন হিসেবে যারা দায়িত্ব এরপর অন্তর্বর্তী সরকার গঠনে সহযোগিতা ও পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা ও অবাধ সুষ্ঠু নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে সোচ্চার তারেক রহমানের দেশে ফেরা ছিল অনেকটা সময়ের ব্যাপার। তবে অভ্যুত্থানের পর সে অপেক্ষা দীর্ঘায়িত হয় আরও প্রায় 1.5 বছর। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। অবশেষে নির্বাসিত জীবন পেরিয়ে 17 বছর পর দেশে ফিরছেন বিএনপি ও তাদের সমর্থক সহ কোটি মানুষের মুক্তির আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। তারেক রহমানের দীর্ঘ লড়াই সংগ্রাম নিয়ে আহমেদ সালেহিনের রিপোর্টটি দেখছিলাম। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সবশেষ খবর জানতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে আছেন সহকর্মী শোয়েব কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। শোয়েব, লন্ডনের হিথ্রো বিমানবন্দরের টার্মিনাল 4, যেখানে আজ লন্ডন এক্সপ্রেসের সময় 6:15 বাংলাদেশ বিমানের BG202 ফ্লাইট যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি লন্ডন থেকে দীর্ঘ 1.5 যুগ পরে বাংলাদেশের দিকে রওনা দিবেন। তার এই স্বদেশ প্রত্যাবর্তন প্রায় 18 বছর পরে যে স্বদেশ প্রত্যাবর্তন, এই স্বদেশ প্রত্যাবর্তনের জন্য কিন্তু অপেক্ষা রয়েছেন বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনতা। আমরা ইতিমধ্যে যেটি জানতে পেরেছি যে তিনি তার যে বাসভবন রয়েছে লন্ডনের কিংস্টন, সেখান থেকে তিনি রওনা দিয়েছেন এবং তার যারা সফরসঙ্গী রয়েছেন, আমাদের মধ্যে যে তালিকা এসেছে তার সফরসঙ্গী মূলত 8 জন। তাদের মধ্যে তার যে পরিবারের সদস্য রয়েছেন তারেক রহমান, তার সহধর্মিণী জোবাইদা রহমান, তার কন্যা জাইমা রহমান, পাশাপাশি তার আরও যে 6 জন রয়েছেন তারা একসাথে কিছুক্ষণের মধ্যে আসবেন। ইতিমধ্যে তার অগ্রবর্তী যারা সফরসঙ্গী রয়েছেন তারা কিন্তু চেক ইন করেছেন। আমরা তাকে বিমান বাংলাদেশের যে নির্ধারিত কাউন্টার রয়েছে লন্ডন হিথ্রো এয়ারপোর্টের টার্মিনাল 4-এর সি নম্বর চেক ইন কাউন্টার, সেখানে আমরা দেখেছি এবং তারা অলরেডি চেক ইন করেছেন। এবং তারেক রহমান হয়তো কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছাবেন। যে তার এই দীর্ঘ 18 বছর পর তিনি বাংলাদেশে ফিরে যাচ্ছেন, এতে কিন্তু নেতাকর্মীরা কিন্তু বেশ উচ্ছ্বসিত একদিকে, আবার একদিকে তাদের আবেগঘন রয়েছেন, কেননা তারা এই দীর্ঘ সময় তাদের নেতার সাথে ছিলেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখা থাকে, তার এটি বাণিজ্যিক ফ্লাইট হওয়ার কারণে তার সাথে কিন্তু অনেক যুক্তরাজ্যের বিএনপি নেতাকর্মী কিন্তু একসাথে যাচ্ছেন এবং বাংলাদেশের মানুষ রয়েছেন, অপেক্ষা রয়েছেন যে ঐতিহাসিক এক স্বদেশ প্রত্যাবর্তন, এই স্বদেশ প্রত্যাবর্তন মাইল ফলকের সাক্ষী হওয়ার জন্য অপেক্ষা রয়েছেন। এই ছিল সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম লন্ডনে। রাতের সময় আরও থাকছে। লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে আগুন ও শিশু নিহতের ঘটনার 4 দিন পর থানায় হত্যা মামলা। দগ্ধ 2 শিশু জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি, একজনের অবস্থা আশঙ্কাজনক। মগবাজারে ককটেল বিস্ফোরণে সিয়া মজুমদার নামে একজন নিহত হয়েছেন। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী কামরুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কামরুল, ঠিক রাত 8টার কিছু সময় আগে এই মগবাজারের এলাকায়, যেটি আমার পাশেই হচ্ছে একটি চার্চ এবং
আর ডান পাশে হচ্ছে মুক্তিযোদ্ধা সংসদের যে অফিস, ঠিক এই অফিসের পাশেই সিয়াম মজুমদার নামে এক যুবক, যিনি পেশায় মোটর পার্টসের দোকানে শ্রমিক হিসেবে কাজ করতেন। তিনি চা খেতে এসেছিলেন, ঠিক সেই সময় এখানে বিস্ফোরণে তিনি নিহত হয়েছেন। আমরা যদি এই মুহূর্তে একটু দেখাই তার স্বজনদের যে আহাজারি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্যামেরার ফ্রেমে। সিয়াম মজুমদারের স্বজনরা আহাজারি করছেন। বিশেষ করে আমরা দেখতে পেয়েছি তার বাবা এবং মা বারবার এই তার প্রিয় সন্তানের এমন অকাল প্রয়াণে শোকাহত এবং বারবার মূর্ছা যাচ্ছিলেন। আমরা এখানে এসে যে তথ্যটুকু জানতে পেরেছি পুলিশের পক্ষ থেকে, সিয়াম মজুমদার এখানে বসেছিলেন এবং যে মগবাজার যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারের উপর থেকেই দুর্বৃত্তরা বোমা সাদৃশ্য কোনো বস্তু ফেলে যায়। আসলে সেটি কি ককটেল ছিল না বোমা ছিল বা কি ধরনের বিস্ফোরক ছিল সেই বিষয়ে এখনো পর্যন্ত পুলিশ কিন্তু নিশ্চিত হতে পারেনি। আমরা যেটি দেখতে পেয়েছি এখানে আসার পর, আমার হাতের বাম পাশে যে ঘটনাস্থলটি, সেই ঘটনাস্থলে সিআইডির যে ক্রাইম সিন ইউনিট, সেই ক্রাইম সিন ইউনিট এসেছে, পাশাপাশি যে বোম ডিসপোজাল ইউনিটের যে সদস্যরা তারাও কিন্তু এখানে এসেছেন এবং যে ঘটনাস্থলটি কর্ডন করে রেখেছেন। এখান থেকে প্রয়োজনীয় যে আলামতগুলো রয়েছে সেই আলামতগুলো সংগ্রহ করা হচ্ছে এবং আসলে এটি কি ধরনের বিস্ফোরণ, এখানে কি ককটেল ছিল না কি ছিল সেটি আসলে তদন্ত সাপেক্ষে জানা যাবে। যদি জানাই এই ঘটনার পর সিএমের মরদেহ ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য। মগবাজার থেকে জানাচ্ছিলেন কামরুল হাসান। দেখছেন রাতের সময়, সঙ্গেই থাকুন। সময় মতো নির্বাচন হবে কিনা তা নিয়ে শঙ্কা জানিয়েছে এনসিপি, আর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে অসন্তোষ জানিয়েছে জামায়াত। সুষ্ঠু ভোট আয়োজনে ইসির সক্ষমতা নিয়েও সন্দিহান দল দুটি। নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটছে না রাজনৈতিক দলগুলোর। বুধবার দুপুরে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠকে আবারও উদ্বেগ জানিয়েছে এনসিপির প্রতিনিধি দল। নির্বাচন কমিশনের যে যথেষ্ট সক্ষমতা সেই সন্দিহান রয়েছে। 12 তারিখে যদি ইলেকশন করতে হয় ফেব্রুয়ারি, তাহলে নির্বাচন কমিশনে আরো সক্ষমতা বাড়াতে হবে। আমরা নির্বাচন কমিশনের অনেকগুলো আশঙ্কা আমরা দেখতে পেয়েছি, সেগুলো বিষয়ে আমরা ওনাদেরকে সতর্ক করেছি, অ্যালার্ট করেছি। বিকেলে সিইসির সঙ্গে দেখা করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। বড় একটি দলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কার্ড, এক একটা কার্ডে এত হাজার এত লাখ টাকা পাবেন, এই ধরনের অনেকগুলো ওয়াদা করছেন, যেটা নির্বাচন বিধির অর্থাৎ আচরণ বিধির সুনির্দিষ্ট খেলাফ আমরা বলেছি। এই ব্যাপারে ওনাদেরকে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা বলেছি। জনমনে যাতে আস্থা থাকে যে 12 তারিখের নির্বাচনটা সুষ্ঠু, সুন্দর এবং সব দিক থেকে একটা উৎসবমূলক নির্বাচন হবে। পরে ইসি সচিব জানান, প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। নিবন্ধনের সময়সীমা 25শে ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল, এটা আমরা এক্সটেন্ড করে 31শে ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আরও জানান, আগামী শনিবার সরকারি বেসরকারি ব্যাংকের সব শাখা খোলা রাখতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে ইসি। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। বিপিএলে নতুন হলেও রাজশাহীর পেশাদারিত্বে মুগ্ধ ক্রিকেটাররা। সিলেট পর্ব নির্বিঘ্নে আয়োজনে সতর্ক বিসিবি। পুলিশের পাশাপাশি দায়িত্বে থাকবে সেনাবাহিনী ও বিজিবি। দেশে কমছে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই। কারণ হিসেবে রাজনৈতিক অস্থিতিশীলতাকে দায়ী করছে বিডা। সংস্থাটি বলছে, বিনিয়োগ আকর্ষণে বিশ্বব্যাপী প্রচারণার সুফল পেতে অপেক্ষা করতে হবে অন্তত 2 বছর। অর্থনীতিবিদরা বলছেন, ব্যবসায়িক খরচ কমানো ও দীর্ঘমেয়াদী কর কাঠামো না হলে উজ্জ্বল হবে না ভাবমূর্তি। অভ্যন্তরীণ উৎপাদন, রপ্তানি বাজার সম্প্রসারণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি আর দেশের রিজার্ভ বাড়াতে বড় ভূমিকা রাখে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই। তবে দেশের এফডিআই এর শীর্ষ দেশগুলো থেকে বিনিয়োগ আশঙ্কাজনক হারে কমে যাওয়ার প্রবণতায় উদ্বেগ বাড়ছে। গেল 2024-25 অর্থ বছরে নেদারল্যান্ডস থেকে সরাসরি বিনিয়োগ বেড়েছে। এর পেছনে রয়েছে একটি তামাক কোম্পানি অধিগ্রহণে চুক্তির অর্থ ছাড়। তবে দেশের শীর্ষ বিনিয়োগ উৎস যুক্তরাজ্য থেকে বিনিয়োগ আসার হার কমেছে 40% বেশি। রাজনৈতিক অস্থিতিশীলতা, কাস্টমস জটিলতা, জ্বালানি সহ ব্যবসায়ের ইতিবাচক পরিবেশ না থাকা ও নেতিবাচক ভাবমূর্তি বিদেশি বিনিয়োগে প্রভাব ফেলছে বলে বিশ্লেষণ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার। আমাদের ব্র্যান্ড ইমেজটা আসলে গ্লোবালি আমি বলবো এখনো নেগেটিভের দিকে, নেতিবাচকের দিকে। এটাকে পজিটিভে করতে আসলে আমাদের বিভিন্ন উপায় চেষ্টা করতে হবে। যেই সকল বিনিয়োগকারী আমাদের মনে হয় যে আসলে আমাদের জন্য
পোটেনশিয়াল আছে কনভার্ট হওয়ার, তাদের সাথে আমরা একটা রেগুলার রিলেশনশিপ মেনটেন করবো, একটা কমিউনিকেশন মেনটেন করবো, যাতে করে আসলে এই পাইপলাইনটাই আগামী 12 মাস হোক 24 মাস হোক মাসে কনভার্ট হবে। তখন আমার মনে হয় আপনারা দেখবেন গ্রিনফিল্ড লিকুইডতে একটি পজিটিভ আরও গ্রোথ আসবে। এমন পরিস্থিতিতেও বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, নতুন বিদেশি বিনিয়োগ উদ্বেগজনক হারে কমলেও বাজার বিবেচনায় পুনর্বিনিয়োগ বাড়াচ্ছেন পুরনোরা। বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি, আমাদের ব্যবসা সম্প্রসারণে এটি একটি কারণ। তবে পণ্য খালাসের সময় কমিয়ে আনা সহ কাস্টমসের জটিলতা কমিয়ে আনলে এখানে ব্যবসা করা আরও সহজ হবে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসায়িক খরচ কমানো, কর কাঠামোর স্থিতিশীলতা নিশ্চিতের পাশাপাশি কাস্টমসের হয়রানি বন্ধের পরামর্শ অর্থনীতিবিদদের। আমাদের ইনভেস্টমেন্টটা শুধুমাত্র এই লাস্ট বছরে না, গত 2021 সাল থেকে কিন্তু এফডিআইটা ক্রমাগত কমতেছে। ফরেন ইনভেস্টররা যে জিনিসটা সবচেয়ে বেশি তারা অপছন্দ করে সেটা হলো নীতির ক্ষেত্রে যদি আপনার আনসার্টেনিটি থাকে, এবং সমস্যা হচ্ছে একটা ইন্ট্রিম গভর্নমেন্ট। এখন আমাদের ট্যাক্স পলিসি আছে, আমাদের ইনভেস্টমেন্ট পলিসি আছে, ওভারঅল যে রেগুলেটরি ফ্রেমওয়ার্কটা আছে এটা ওনারা সার্টেন না আগামী দিনগুলোতে এটা আসলে আবার চেঞ্জ হয়ে যাবে কিনা, যার কারণে ফরেন ইনভেস্টর আসলে ওয়েট করছে। এফডিআই বাড়াতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের। ব্যবসার পরিবেশের উন্নতি এবং নীতির স্থিতিশীলতা থাকলে নতুন প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বড়দিন উপলক্ষে রাজধানী সহ সারা দেশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঢাকার গির্জাগুলো সাজানো হয়েছে রঙিন আলো আর ক্রিসমাস ট্রিতে। 25 ডিসেম্বর মধ্যরাত থেকেই শুরু হয়ে যাবে বড়দিনের মূল আয়োজন। বড়দিন ঘিরে শহরের 5 তারকা হোটেলগুলো সেজে উঠেছে বাহারি আলোকসজ্জা আর ঝাড়বাতিতে। বড়দিন মাথায় রেখে গির্জা ও আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। তুরস্কের সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ফেরার পথে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদ সহ 8 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাত 8:52 বিমানটির সঙ্গে কন্ট্রোল রুমের রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তুরস্ক। নবাগত হলেও পেশাদারিত্বের নজির স্থাপন করে যাচ্ছে রাজশাহীর ওয়ারিয়র্স। ফ্র্যাঞ্চাইজির আচরণে সন্তুষ্ট দলটির বিদেশি রিক্রুটরা। পুরোদস্তুর অনুশীলন চলছে সিলেট টাইটান্স ক্যাম্পেও। আর্থিক গাফিলতিবিহীন স্বচ্ছ একটা বিপিএল আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন বিসিবি সভাপতি। গভর্নিং কাউন্সিলের প্রচেষ্টায় আপাতত সে পথেই আছে দ্বাদশ আসর। পেশাদারিত্বের উদাহরণ স্থাপন করছে রাজশাহী ওয়ারিয়র্স। নবাগত হলেও শর্ত অনুযায়ী এরই মধ্যে ক্রিকেটারদের 25% পারিশ্রমিক বুঝিয়ে দিয়েছে তারা। দেয়া হয়েছে অগ্রিম ভাতাও। ফ্রাঞ্চাইজির এমন আচরণে সন্তুষ্ট বিদেশি ক্রিকেটাররা। ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতে চান ভালো খেলে। নেপাল প্রিমিয়ার লিগ ফাইনাল দেখার সময় হান্নান সরকার আমাকে মেসেজ করে, আমিও সাথে সাথে রাজি হয়ে যাই। তিনি যেভাবে পুরো বিষয়টি সহজ করেছেন তাতে আমি কৃতজ্ঞ। লক্ষ্য একটাই, ম্যাচ জেতা, সেই সাথে দর্শকদের আনন্দ দেয়া এবং দলের জন্য পয়েন্ট অর্জন করা। সবার ভালোবাসার জন্য কৃতজ্ঞতা এবং দল হিসেবে শিরোপা জেতার চেষ্টা করব। লামিচানে ছাড়াও রাজশাহীর ক্যাম্পে যোগ দিয়েছেন আরও 4 বিদেশি, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজ, হুসেইন তালাত ও বিনুরা ফার্নান্দো। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের অনুশীলনে অংশ নেন অধিনায়ক শান্ত, মুশফিক, তানজিম সাকিব সহ দলের লোকাল তারকারা। একই রকম আবহ সিলেট টাইটান্স ক্যাম্পে। মোহাম্মদ আমিরের অন্তর্ভুক্তিতে এবাদত খালেদরা উচ্ছ্বসিত। এদিন যোগ দেন আরেক পাকিস্তানি পেসার সালমান ইরশাদ ও ইংলিশ ব্যাটার এথান ব্রুকস। ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে চায় সিলেট। হোমের যে একটা অ্যাডভান্টেজ ওই জিনিসটা পাইছি, আমাদের খুব ভালো একটা অ্যারেঞ্জমেন্ট করছে টিম থেকে, সো এটা আসলে প্লেয়ারদের জন্য খুব ভালো হেল্পফুল ছিল। এদিকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিপিএল নিয়ে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে চায় সিলেট মেট্রোপলিটন পুলিশ। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থায় পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করবে বিজিবি। নিরাপত্তার ইস্যুটা আমাদের সবার আগে, এবং আগে কি হয়েছে জানি না, আগেরগুলো আমরা ভুলে গিয়ে আমরা সম্পূর্ণ নতুনভাবে করছি। নিরাপত্তার ইস্যুটাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখব। যেখানেই এরকম বিশৃঙ্খলা বা অনিয়ম হবে সেগুলোতে আমরা অ্যাড্রেস করব। বিজিবি আগে আমাদের ছিল না কখনোই, বিজিবিও এবার আমাদের হেল্প করার জন্য আসছে। গোয়েন্দা সংস্থাগুলো তৎপর আছে। আমার মনে হচ্ছে যে অন্যান্য বার থেকে এবার নিরাপত্তা ব্যবস্থাটা অনেক ভালো। সিলেট আর রাজশাহীর লড়াই দিয়ে পর্দা উঠবে নতুন আসরের। আমিনুল ইসলামের বোর্ড বিপিএল এর শুরুটা ভালোই করলো, তবে দেখার বিষয় একই পেশাদারিত্ব ধরে রেখে একটি স্বচ্ছ আসর মাঠে গড়াতে পারে কিনা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে
অপু বণিক, সময় সংবাদ। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়, সঙ্গে থাকুন সময়।